শুভেচ্ছা সকলকে। আজকে আমরা মূলত অধ্যায় 2 এর টপোলজি অংশটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে এখান থেকে আমরা যে কোনো ধরনের সিকিউ এমসিকিউতে সহজেই প্রশ্নগুলোর উত্তর আইডেন্টিফাই করতে পারি এবং সঠিকভাবে লিখতে পারি। আমাদের টপোলজি আমরা জানি যে 6 ধরনের টপোলজি আছে। তার মধ্যে আছে বাস, স্টার, রিং, ট্রি, মেশ, হাইব্রিড। তো প্রথমত আমরা যদি টপোলজি কি এই বিষয়টা বুঝি। টপোলজি মূলত একাধিক ডিভাইসের মধ্যে আমাদের একটি নেটওয়ার্ক তৈরি করার কাজে যে ফিজিক্যাল কাঠামোটা সেটাই টপোলজি। যেমন বাইরে থেকে আমরা যদি কোনো একটি নেটওয়ার্ক নিয়ে আসলাম, একটি ইন্টারনেট কানেকশন নিলাম, সেখানে একটি নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছি, আমাদের একাধিক কম্পিউটার আছে, এই কম্পিউটারগুলোকে আমাদের কানেক্ট করতে হবে। তো আমাদের নেটওয়ার্ক তো একটি, এই একটি নেটওয়ার্ককে আমরা বিভক্ত করে বিভিন্ন আরও বিভিন্ন ওয়েতে যে আমাদের ফিজিক্যাল কাঠামোটা বা আমাদের যে অবকাঠামোটা তৈরি করছি সেটাই টপোলজি। তো টপোলজি মানে আমরা কি বলতে পারি, একাধিক ডিভাইসকে একই নেটওয়ার্কের আওতাভুক্ত করার জন্য আমাদের ডিভাইসগুলোর মধ্যে যে পারস্পরিক যোগাযোগ সেটি একটি টপোলজি বলতে পারি। এখন টপোলজি বিভিন্ন ধরনের আছে, তার মধ্যে আমরা বলতে পারি একটি হচ্ছে বাস টপোলজি, আমরা বলতে পারি স্টার টপোলজি, আমরা বলতে পারি রিং টপোলজি, আমরা বলতে পারি ট্রি টপোলজি, এরপরে আরও আছে মেশ টপোলজি, এরপরে আছে হাইব্রিড টপোলজি। এখন প্রত্যেকটা টপোলজির বেসিক চেহারাগুলো কিন্তু দেখলে আমরা বুঝতে পারি, সমস্যা হয় না। সমস্যা বাধে কোথায়, যখন হচ্ছে যে প্রশ্নগুলো একটু চেঞ্জ করা হয়। যেমন বাস টপোলজির মেইন আমাদের যে বৈশিষ্ট্যটা, একটি চ্যানেল থাকবে, ওই চ্যানেলে আমাদের ডিরেক্ট কম্পিউটারগুলো যুক্ত থাকবে। এক্ষেত্রে আমাদের এক্সট্রা একটি সার্ভার থাকতে পারে, যে সার্ভারটা আমাদের এই ডিভাইসগুলোর রিসোর্স বা বিভিন্ন কন্ট্রোলিংয়ে ব্যবহার করতে পারি। বিভিন্ন ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করি, অনেক সময় সার্ভার নাও থাকতে পারে, সেক্ষেত্রে এটিকে বাস টপোলজি বলা হয়। এখন বাস টপোলজির আমরা যদি বৈশিষ্ট্য বলি, এর অনেক ধরনের বৈশিষ্ট্য আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এই বাস টপোলজিকে অনেক সময় বলা হয় একটি প্যাসিভ টপোলজি, এটাকে প্যাসিভ টপোলজিও বলা হয়। কারণ কি, কারণ হচ্ছে এখানে আমাদের এই যে কম্পিউটারগুলো যুক্ত করছে, এখানে কোনো ডিভাইস, নেটওয়ার্কিং ডিভাইস দরকার পড়ছে না। এটি কম্পিউটারগুলো ডিরেক্ট যুক্ত হয়ে পারস্পরিক ডেটা আদান প্রদান করতে পারছে। এক্ষেত্রে বাস টপোলজিকে আমরা প্যাসিভ টপোলজি এই জন্য বলি। এর বেশ কিছু সুবিধা আছে, যেমন এটি খুব সহজ, স্বল্প ব্যয়ের, সহজে ব্যবহারযোগ্য। একটি বেসিক ফ্যাসিলিটিস বা সুবিধা হচ্ছে যে এটি খরচ অনেক কম। এই বাস নেটওয়ার্কে আমাদের কেবল কম লাগছে, কারণ হচ্ছে যে আমাদের মেইন কেবলই আমরা যুক্ত করছি। এক্ষেত্রে সুবিধাগুলো, অনেক সুবিধা আছে, কিন্তু অসুবিধা আমরা একটু দেখি। অসুবিধা হচ্ছে যে সুবিধা আরও বেশ কিছু সুবিধার মধ্যে আছে যে ডিভাইস আমরা যদি এক্সট্রা নেটওয়ার্কে আরও ডিভাইস যুক্ত করতে চাই, ডিরেক্ট যুক্ত করা যায়, কোনো একটি ডিভাইস নষ্ট হলে অন্যান্যগুলোতে ইফেক্ট পড়ে না, এই ধরনের সুবিধা বুঝিয়ে দেওয়া আছে। তো অসুবিধার কথা আমরা বলি। অসুবিধার মধ্যে আছে যে আমাদের একই সাথে ডেটা পাঠানো যায় না। যখন এই ডিভাইসটা যখন ডেটা পাঠাচ্ছে একে, বা বাইরে থেকে কোনো ডেটা আসলো, কোনো ডিভাইসে যাচ্ছে, সেক্ষেত্রে আবার একই সময়ে অন্য কোনো ডিভাইস ডেটা আদান প্রদান করতে পারবে না। এটি এটি একটি মেইন সমস্যা। আরেকটি সমস্যা হচ্ছে যে মূল কেবল, এই যে আমাদের ব্যাকবোন যেটা, এই ব্যাকবোনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেম অচল হয়ে পড়বে। আমাদের এখানে ট্রাবল শুট করা সমস্যা, ট্রাবল শুটিং বলতে বোঝানো হয় সমস্যা আইডেন্টিফাই করা। ধরলাম যে কোনো একটা কানেকশনে প্রবলেম হলো বা কোনো এই মেইন চ্যানেলের কোথাও একটু সমস্যা হয়েছে, এই সমস্যাটা ট্রাবল শুট বলতে সমস্যাটা নির্ধারণ করা, নির্ণয় করা খুব কঠিন। মূলত বাস টপোলজি অল্প কয়েকটা ডিভাইসের জন্য ঠিক আছে, কিন্তু অধিক ডিভাইস যদি আমরা ইউজ করি তাহলে বাস টপোলজি বিশাল সমস্যা তৈরি করে। কারণ ডিফারেন্ট ডিভাইসে ডাটা পাঠানোর যদি শুরু করে দেয় তাহলে তো কলিশন তৈরি হয়ে যাবে। এই জন্য বাস টপোলজি আমাদের আসলে একটু সমস্যা। স্টারে আসি, স্টার টপোলজিকে আমরা বলতে পারি এখানে একটি কনসেন্ট্রেটর থাকে। কনসেন্ট্রেটর বলতে কি, মূলত স্টার টপোলজির মেইন একটি হাব বা সুইচ থাকে, হাব বা সুইচ, এখান থেকেই আমরা ডিভাইসগুলোকে যুক্ত করি। তো হাব বা সুইচ কি?
হাব সুইচ হচ্ছে একাধিক পোর্ট বিশিষ্ট একটি নেটওয়ার্কিং ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে একাধিক কম্পিউটারকে বা ওয়ার্ক স্টেশনকে আমরা একই নেটওয়ার্কে যুক্ত করতে পারি। তো বাইরে থেকে আমাদের যে ওয়াইফাই বা নেটওয়ার্কের কানেকশনটা আসছে, সেখানে আমরা যদি হাব সুইচ লাগিয়ে দিই, এইখান থেকে পোর্ট বের করে আমরা অনেকগুলো কম্পিউটারকে এই নেটওয়ার্কে যুক্ত করতে পারছি। এটাই হচ্ছে মূলত স্টার টপোলজি। স্টার টপোলজির সমস্যা যদি আমরা বলি, এটি যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে মেইন আমাদের সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। সিস্টেমটা নষ্ট হলে আমাদের পুরো নেটওয়ার্কটা অচল হয়ে পড়বে। আমরা এক্ষেত্রে যদি আরও অসুবিধা বলি, স্টার টপোলজিতে সুবিধা আগে শেষ করি। সুবিধাগুলো হচ্ছে যে আমরা যদি আরও ডিভাইস যুক্ত করতে চাই, পোর্ট যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে আমরা একাধিক ডিভাইসকে যুক্ত করতে পারি। এই টপোলজিতে কিন্তু কেবল লাগছে প্রচুর, যতগুলো ডিভাইস ততগুলোতে এক্সট্রা কেবল লাগছে। এই ধরনের আমাদের সমস্যা আছে। তো স্টার টপোলজিটা আমরা একটু ভালো করে বই থেকে দেখে নিব। এর প্রত্যেকটি বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার রাখতে হবে। তো যদি বলে কোন ডিভাইসে একটি কনসেন্ট্রেটর থাকে, কনসেন্ট্রেটর বলতে বোঝানো হচ্ছে যে মেইন সেন্টারে যেটা থাকছে, এটাকে আমরা কনসেন্ট্রেটর বলছি। তো কনসেন্ট্রেটর থাকছে আমাদের স্টার টপোলজিতে। আমরা এই বিভিন্ন ডিভাইসগুলো আমরা গত একটি লেকচারে দেখেছিলাম যে বিভিন্ন টপোলজিকে যুক্ত করার জন্য কোন ডিভাইস ব্যবহার করা উত্তম। সেক্ষেত্রে আমরা রাউটার বলেছিলাম। তো আমরা আজকে এখনই একটু রাউটার এবং আদার ডিভাইসগুলো নিয়ে একটু ডিসকাস করে ফেলি। রাউটার, তারপরে ইউজ করতে পারি আমরা ব্রিজ, আমরা ইউজ করতে পারি সুইচ, অবশ্যই এটা ইন্টেলিজেন্ট সুইচ হতে হবে, ইউজ করতে পারি গেটওয়ে। মূলত ডিফারেন্ট প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে যুক্ত করার কাজে আমরা গেটওয়ে ব্যবহার করি। ডিফারেন্ট প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক, যেমন হচ্ছে যে ডিফারেন্ট প্রোটোকল বলতে বোঝানো হচ্ছে ল্যান্ডম্যান, এই টাইপসের ডিফারেন্ট নেটওয়ার্ক যদি আমরা যুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমরা গেটওয়ে ব্যবহার করতে পারি। আর ব্রিজ ব্যবহার করা হয় মূলত একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে যুক্ত করার কাজে। আর রাউটারটা মূলত ব্যবহৃত হয় যদি ডিফারেন্ট নেটওয়ার্ক থাকে অথবা ডিফারেন্ট টপোলজিগুলো যুক্ত করার কাজে মূলত রাউটার। কারণ রাউটার অ্যাট এ টাইম হচ্ছে যে আমাদের যুক্ত করে, তার সাথে হচ্ছে যে ডেটা কোন দিক দিয়ে রুট হবে, কোন দিক দিয়ে পাস হবে, এই টাইপের সব কাজগুলোই রাউটার দেখাশোনা করে। এই জন্য রাউটারটা বেস্ট। আর যদি একই নেটওয়ার্কে একাধিক যদি টপোলজি ইউজ হচ্ছে, ডিফারেন্ট টপোলজি, এক্ষেত্রে আমাদের আমরা যদি ইন্টেলিজেন্ট একটা সুইচ ব্যবহার করি, তাতেই যথেষ্ট, এটা ইউজ করলেও হবে। তো আমরা পরবর্তীতে যদি রিং টপোলজিটা দেখি, রিং টপোলজিটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে এটার ডিটেলসটা। রিং টপোলজি মূলত একটি টপোলজি যেখানে একাধিক ডিভাইস বৃত্তাকারে থাকছে। এক্ষেত্রে আমরা চিত্রটা এরকম যদিও দেখি, কিন্তু ডেটাগুলো পাস হয় একমুখী, একদিকে প্রবাহিত হয়। অর্থাৎ যদি আমরা এখানে চিন্তা করি 4-5টা ডিভাইস আছে, তাহলে এদের কানেক্টিভিটি কেমন হবে? এক যাবে 2-এর দিকে ডেটা, 2 থেকে 3-এর দিকে, 3 থেকে 4-এর দিকে, 4 থেকে 5-এর দিকে, 5 থেকে আবার 1-এ চলে আসবে, 5 থেকে আবার 1-এ মুভ করবে। এভাবে করে ডেটাগুলো পাস হতে থাকবে। এক্ষেত্রে আমরা দেখছি যে সর্বশেষ যে ডিভাইসটি, কম্পিউটারটি, সেটি আবার প্রথম কম্পিউটারের সাথে যুক্ত। এই জন্য বলা হয় যে দুটি সর্বশেষ কম্পিউটার প্রথম কম্পিউটারে যুক্ত। কোন টপোলজিতে? সেটি একটি রিং টপোলজি। তো মূলত রিং টপোলজি হচ্ছে যে বৃত্তাকার সংযোগ থাকে, আর এটার হচ্ছে ডেটাগুলো পাস হতে পারে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, দুইভাবে পার হতে পারে, কিন্তু উভমুখীটা হওয়া সম্ভব না। আর এর একটা পদ্ধতি আছে, টোকেন পাসিং পদ্ধতি। এটা সব সময় বলা হয় এটি খারাপ, খুব অন্যান্য টপোলজির তুলনায় একটু দুর্বল, একটু সমস্যা। কিন্তু এই টপোলজিরও বেশ কিছু সুবিধা আছে। যেমন এই টপোলজিতে ডেটা আদান প্রদান হয় টোকেন পাসিং পদ্ধতিতে, টোকেন রিং পদ্ধতি যেটা অনেক সময় বলা হয়। এই টোকেন রিংটা কি? টোকেনটা মূলত হচ্ছে ডেটা পাঠানোর অনুমতি বোঝায়। যেমন শুধু এ চাইলেই ডেটা পাঠাতে পারবে না, এর কাছে অ্যাভেইলেবিলিটি থাকতে হবে, ডেটাটা পাঠানোর যে সক্ষমতা এর মধ্যে থাকতে হবে, সেটাই হচ্ছে টোকেন রিং। এর কাছে যদি টোকেন থাকে, তখন এই ডেটাটা পরবর্তীতে পাঠাতে পারবে, এবং আবার টোকেনটা আবার এর কাছে আসবে। আবার 2 যদি চায়, টোকেনটা পায়, তখনই সে পরবর্তী
ডিভাইসে ডেটা পাঠাতে পারবে। তার মানে টোকেনটাই হচ্ছে মূলত ডেটা পাঠানোর অনুমতি। যে ডিভাইসে টোকেন থাকছে সে ডিভাইসই ডেটা পাঠাতে পারবে। ডেটা পাঠানো হলে টোকেনটা কি করবে, পরবর্তী ডিভাইসে আবার চলে যায়, এভাবে করে ঘুরতে থাকে। ডেটা, আমাদের ডেটাটা যে পাস হচ্ছে, এই পুরো রিংটা ঘুরে আমাদের মূলত গন্তব্য যেখানে সেটা খুঁজে বের করবে। যতক্ষণ না গন্তব্য সঠিক ডেস্টিনেশন পাবে ততক্ষণ পর্যন্ত এটা মুভ করতে থাকবে। এটাই মূলত হচ্ছে যে আমাদের রিং টপোলজি। রিং টপোলজির গঠনটা কিন্তু অনেকটাই সহজ, তারও কম লাগছে, অনেক কম তার লাগছে, এগুলো এর সুবিধা হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আরেকটি সুবিধা হচ্ছে যে এক্ষেত্রে প্রত্যেকটি ডিভাইসকে সমান সক্ষম হতে হয়, প্রতিটি ডিভাইস সমান পরিমাণ কাজ করে। এক্ষেত্রে সমস্যা হচ্ছে যে একটি ডিভাইস যদি নষ্ট হয়ে যায় পুরো টপোলজিটি আমাদের নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে ট্রাবল শুট করার সমস্যা। ট্রাবল শুট একটিতে সমস্যা হলে পরবর্তীগুলোতেও আবার ইফেক্ট পড়ছে। এই জন্য আমাদের এই রিং টপোলজি আসলে একটু প্রবলেমেটিক। আমরা পরবর্তীতে যদি ট্রি টপোলজি আসি, ট্রি টপোলজি আসলেই হচ্ছে একটি ভালো টপোলজি, যেটি কিনা হচ্ছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার করা হয়। কারণ ট্রি টপোলজিতে কি থাকে, একটি মূল ডিভাইস থেকে আমাদের ডেটাগুলো পাস হতে থাকে, মূল ডিভাইস থেকে ডেটাগুলো পাস হতে থাকে পরবর্তীতে। এগুলোকে প্যারেন্ট নোড বলা হয়, আর পরবর্তীগুলোকে বলা হয় চাইল্ড নোড, এবং পাশাপাশি যে নোডগুলো এগুলোকে বলা হয় সিবলিং। আমরা জানি এর অর্থগুলো ভাই বোন বোঝায়। তো মূলত চাইল্ড কখনো প্যারেন্টকে অ্যাক্সেস করতে পারে না, প্যারেন্ট চাইল্ডকে অ্যাক্সেস করতে পারবে, সিবলিংও পারস্পরিক অ্যাক্সেস করতে পারবে না। সেই জন্য এই টপোলজিটা বিভিন্ন প্রতিষ্ঠানে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা বড় বড় জায়ান্ট কোম্পানিগুলোতে এই টপোলজিটা বেটার ইউজ হয়, বেশি ইউজ হয়। কারণ হচ্ছে যে আমাদের এটি সহজেই আমরা ব্যবহার করতে পারি, যাতে হচ্ছে যে উপর মহল নিচের আমাদের যে সাকসেসরদেরকে অ্যাক্সেস করতে পারে। মেশ টপোলজিটা কীরকম? মেশ টপোলজি হচ্ছে যে পারস্পরিক যুক্ত থাকবে। পারস্পরিক যুক্ত বলতে কি বোঝানো হয়, একাধিক যদি ডিভাইস থাকে, প্রত্যেকটার সাথে কানেক্টেড, প্রত্যেকটার সাথে কানেক্টেড। এক্ষেত্রে কতগুলো কানেকশন হবে, এই যে যেমন 3টা যদি থাকে, 1 2 3 হয়ে গেল। কিন্তু যদি 4টা থাকে, আবার আমাদের এক্সট্রা 3টা, 4 3 7টা, 3 3 6টা দিতে হচ্ছে কানেকশন। এক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে যে আমাদের কতগুলো ডিভাইসের জন্য মেশ টপোলজিতে কতগুলো কানেকশন। এটা এমসিকিউ অনেকবারই আসে। সূত্রটা হচ্ছে n/n-1/2। আমাদের এখানে দেখছি 4টি ডিভাইস, তাহলে n এর মান 4, 4 ইন্টু 3, n-1, 4 - 1 মানে 3 ইন্টু ডিভাইডেড 2। সেক্ষেত্রে উত্তর আসছে 6, 3 4 12, 6। তাহলে আমরা যদি দেখি 1 2 3 4 5 6, 6টি কানেকশন। এই সূত্র দিয়ে আমরা যে কোনো নোড মানে কতগুলো কানেকশন এটা বের করতে পারবো। এখন আসি আমরা হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি বলতে বোঝায় যে এমন এক ধরনের টপোলজি যেখানে মাল্টিপল আছে টপোলজি। যেমন বাস যদি থাকে কোথাও, বাস টপোলজি, বাসের এখান থেকে আবার শুরু হচ্ছে ট্রি। এই ধরনের টপোলজি, যে মাল্টিপল টপোলজি একত্রিত হলে আমরা সেটাকে হাইব্রিড টপোলজি বলবো। এখন টপোলজিগুলোর বেসিক ধারণা তো বুঝলাম, এখন আমাদের কোন টপোলজি বেস্ট, কোনটা ভালো, এইগুলো ক্ষেত্রে আমাদের আসলে কনফিউশন তৈরি হয়ে যায়। আমাদের এই কনফিউশন দূর করার জন্য প্রত্যেক টপোলজি সম্পর্কে ভালো একটি ধারণা আমাদের রাখতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকটা টপোলজির আমাদের আলাদা আলাদা একটু চার্ট করে এর সুবিধা কি অসুবিধাগুলো কি বের করে রাখতে হবে। যেমন বাস টপোলজি, এর সুবিধা যদি বলি, এটি সস্তা এবং সহজে বাস্তবায়ন করা যায়, এটিতে কম তার প্রয়োজন হচ্ছে, এগুলো হচ্ছে এর সুবিধা। তার মানে যখনই সস্তা বিষয়টা আসবে আমরা বাস নিয়ে আসবো, এবং অন্যান্য যেমন রিং টিং এগুলোর সাথে তুলনা করলে আমরা বাসকে এগিয়ে রাখবো, কারণ সস্তা। সবচেয়ে মেইন কথা হচ্ছে যে আমাদের আইসিটির বিষয়টা হচ্ছে কস্ট এফিসিয়েন্ট হতে হবে। মানে আমাদের শুধু টেকনোলজিকে বাড়ালে হবে না, এটিকে যাতে সহজে সবার আয়ত্তের মধ্যে থাকে এই বিষয়টাও কনফার্ম করতে হবে। এই জন্য আমাদের খরচের বিষয়টা অনেক বড় ইস্যু। আর যদি বাসের সমস্যা বলি, সমস্যা হচ্ছে ভুল নির্ণয় করা আসলে কঠিন এই ক্ষেত্রে। এই ধরনের বা এদের হচ্ছে ডাটা কলিশন হয়, এই ধরনের অনেক সমস্যা আছে, আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি। আর এখানে হচ্ছে যে আমরা চাইলে এক্সট্রা ডিভাইস যুক্ত করতে পারি, এগুলো সুবিধা। আর মূলত এগুলো কোথায় ব্যবহার করবো আমরা, ছোট বা অস্থায়ী নেটওয়ার্ক তৈরি করতে হচ্ছে, এক্ষেত্রে বাসটা ভালো। যেমন হচ্ছে যে একটি সাইবার ক্যাফেতে সংযোগ টপোলজির, অথবা আমরা বললাম একটি ল্যাবরেটরি মানে ল্যাবে সংযোগ, সেক্ষেত্রে আমরা বাস ব্যবহার করছি। স্টারের বিষয়টাতে আসি। স্টারে আমরা দেখলাম যে একটি কনসেন্ট্রেটর থাকছে,
এই কনসেন্ট্রেটরটাই মূলত হচ্ছে যে সুবিধা আর অসুবিধা। অসুবিধা কোথায়? এটি নষ্ট হলে পুরোটা নষ্ট। তো আমরা সুবিধা আগে বলি, এটা হচ্ছে কিন্তু সহজে ব্যবস্থাপনা করা যায়, মেনটেনেন্সটা সহজে করা যায়, আর এটা চাইলেই বর্ধিত করা যায়। যেমন এই জায়গায় যদি আমরা আরেকটি কনসেন্ট্রেটর লাগিয়ে দিই তাহলে আরেকটি স্টার্ট ব্যবহার করতে পারি। মানে আমরা যদি এক্সপ্যান্ড করতে চাই নেটওয়ার্কে, সেক্ষেত্রে স্টারটা সহজেই এক্সপ্যান্ড করা যাচ্ছে। একটি ডিভাইস নষ্ট হলে ইফেক্ট পড়ছে না কারোর উপরে, এটি একটি বড় সুবিধা। এটি পুরো নেটওয়ার্কের উপর প্রভাব পড়ছে না। দ্যাট মিনস ওয়ান ডিভাইস ফেইলার ডাজ নট এফেক্ট হোল নেটওয়ার্ক, মানে পুরো নেটওয়ার্কে কোনো রকম ইফেক্ট পড়ছে না, কারণ এই নষ্ট তো এই বাদ, এরা পারস্পরিক ঠিক থাকছে, কারণ কনসেন্ট্রেটর ঠিক আছে। তো কনসেন্ট্রেটর যদি আবার নষ্ট হয় তাহলে এই সমস্যা। অসুবিধার ক্ষেত্রে আমরা বলতে পারি সেন্ট্রাল সুইচ যদি ফেইল করে, এটাতে একটি বিষয়। হাব বা সুইচ, এখন হাব এটি হচ্ছে যে একটি নন ইন্টেলিজেন্ট ডিভাইস, আর সুইচ এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ডিভাইস। মানে এটি নির্দিষ্ট কম্পিউটারে বা নির্দিষ্ট ডিভাইসে ডেটা প্রেরণ করতে পারে, সুইচ। হাব সেটা পারে না, তার বেশি খরচ বেশি। এই ধরনের বিভিন্ন বাড়ি, অফিস, স্কুল, এই ছোট ছোট মিডিয়াম ধরনের আমাদের প্রতিষ্ঠানগুলো আমরা স্টার ইউজ করি। রিংয়ের বিষয়টা যদি আমরা আসি, রিং টপোলজির সুবিধা একটু কম, তারপরে আমরা বলতে পারি এখানে কি কি সুবিধা একটু আগে দেখেছি যে সব ডিভাইস সমান কাজ করছে। আমি রিংটা নিয়ে একটু বেশি আলোচনা করেছি কারণ রিংটা সবারই একটু প্রবলেম থাকে, আমরা বুঝি খারাপ, বুঝি সমস্যাজনক, প্রবলেমেটিক, কিন্তু কেন প্রবলেমেটিক এই বিষয়গুলো আসলে আমরা পরীক্ষার খাতায় লিখতে পারি না। তো এই বিষয়টা আমি এই জন্য রিং নিয়ে একটু বেশি কথা বললাম। রিংয়ের টোকেন রিং পদ্ধতিটা, টোকেন পাস কেন হচ্ছে, টোকেনটা কি আসলে, এগুলো নিয়ে আমি বিস্তারিত কিছুটা আলোচনা করেছি যতটুকু সম্ভব। তো তোমরা এই বিষয়গুলো উল্লেখ করলে পরীক্ষায় ভালো হয়। আমরা পরবর্তীতে যদি আসি রিংয়ের সুবিধা হচ্ছে যে সকল ডিভাইস সমান কাজ করছে, অলরেডি বলেছি। আর এক্ষেত্রে আমাদের কিন্তু টোকেন পাসিং যেহেতু পদ্ধতি আছে, মানে কোন ডিভাইস কখন ডেটা মানে তার ক্ষমতাটা পাবে ডেটা পাস করার, সেটা সব ডিভাইসে জানে নির্দিষ্ট সময় সে পাবে। এক্ষেত্রে কিন্তু পূর্ব নির্ধারিতভাবে আমরা এর ডেটা মানে এফিসিয়েন্সিটা বুঝতে পারছি। এক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে ক্যালকুলেশন করার এর এফিসিয়েন্সি রেটটা কেমন। তো এই পূর্ব নির্ধারিত দক্ষতা বিষয়টা আসলে রিং টপোলজিতে ইনশিওর করা যায়। এই জন্য এটা কিন্তু সমস্যাই শুধু না, সুবিধাও আছে। আর সমস্যার শেষ নাই, সময় নির্ভর, মানে নির্দিষ্ট সময়ে কাজ করতে হবে, জ্যামের সম্ভাবনা এখানে কম থাকছে। এটা একটা সুবিধা অবশ্য, জ্যামের সম্ভাবনা কম থাকছে, কারণ হচ্ছে যে এ তো জানে যে এর কখন কাজের ক্ষমতা কখন, সেক্ষেত্রে আর অন্যান্য ডেটা আসার বা যাওয়ার কোনো সুযোগ নেই, নির্দিষ্ট সময়ে কাজ করছে। তারপরে আমরা বলতে পারি পারফরমেন্স প্ল্যানিং, যেটা বললাম অলরেডি, এটা তো হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এই কয়েকটা সুবিধা ব্যবহার করবো। পারফরমেন্স প্ল্যানিং, যেটা আমরা বললাম পূর্ব নির্ধারিত দক্ষতা, নির্দিষ্ট সময়ে কাজ হচ্ছে, জ্যামের সম্ভাবনা কম হচ্ছে, নেটওয়ার্কের জ্যামটা কম হচ্ছে, ডিভাইস সমান কাজ করছে, এই ধরনের সুবিধাগুলোই ব্যবহার করব। অসুবিধা একটি সমস্যা হলে ক্র্যাশ করছে পুরোটা, এই ধরনের জিনিসগুলো আমরা ইউজ করব। অবশ্যই এটারও একটি মূলত বাস্তব ক্ষেত্রে এর একটি সলিউশন আছে, সেটা হচ্ছে ডুয়েল রিং পদ্ধতি। ডুয়েল রিং পদ্ধতিতে ব্যবহার করলে এটা সমস্যাও থাকে না। আসলে নেটওয়ার্কের সমস্যা এটা মূলত হচ্ছে যে যদি আমরা কাজের ক্ষেত্রে বলি, যে নেটওয়ার্কে সমানভাবে সবাইকে কাজ করতে হয়, এই ধরনের ক্ষেত্রে আমরা মূলত এটা ব্যবহার করলে ভালো। আচ্ছা, নেক্সটে আসি আমরা ট্রি টপোলজি। অলরেডি আমরা দেখেছি ট্রির কাজ বর্ধিত করা সহজ হচ্ছে, এক্সপ্যান্ড করা, আমাদের এখান থেকে আরও নেটওয়ার্ক বের করতে হবে, আমরা সহজেই করতে পারছি। তো এটা ট্রি টপোলজির একটা বিশাল সুবিধা, সহজে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করা যায়। কারণ হচ্ছে যে এখানে আমাদের কী ধরনের নেটওয়ার্ক ব্যবহার করবো, এখানে কী ধরনের আমরা আগে থেকেই প্রিপ্ল্যান করতে পারছি, কারণ এটি অনেকটা ব্রাঞ্চ গাছের শাখার মতো, সহজে নিয়ন্ত্রণ করা যায়। এতে প্রতিষ্ঠানগুলো সহজেই পুরো তাদের ট্রাফিকটাকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রতিটি স্তরে আমরা চাইলে আলাদা আলাদা পলিসি ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে ধরলাম যে এটি একটি হচ্ছে কোনো কলেজ বা কোনো ইউনিভার্সিটির আমাদের টপোলজি, সেক্ষেত্রে এখান থেকে মেইন ডিপার্টমেন্ট, এখান থেকে বাংলা, ইংলিশ, আদার্স ডিপার্টমেন্ট, আইসিটি বের হচ্ছে, আইসিটি থেকে আবার বের হচ্ছে বিভিন্ন আরও কম্পিউটারকে যুক্ত করা যাচ্ছে। এক্ষেত্রে আমরা চাইলাম যে আইসিটিতে আলাদা একটু পলিসি ব্যবহার করতে, এখানে একটু ফায়ারওয়াল বা আদার্স ফ্যাসিলিটিস দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা সহজেই ট্রিতে এটি দিতে পারবো, কারণ এই ব্রাঞ্চটা বা এই শাখাটা আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো। এই ধরনের সুবিধা আছে। অসুবিধা যদি বলি, ট্রিরও অসুবিধা আছে, প্রত্যেকটিরই সুবিধা অসুবিধা প্রস অ্যান্ড কনস আছে। এর অসুবিধা হচ্ছে তুলনামূলক কিন্তু জটিল হয়ে যায়, কারণ এক এক ধরনের কাজ করতে গেলে এটা একটু জটিল হয়ে যায়, অবকাঠামো বা রুটসের উপর নির্ভর করে। এখন এই প্যারেন্ট যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে পুরো টপোলজি ডাউন।
এই এই ধরনের একটা প্রশ্ন আমাদের পরীক্ষা অনেক সময় চলে আসে যে কোন টপোলজিতে একটি বিশেষ কম্পিউটার নষ্ট হলে পুরো টপোলজি ডাউন হয়ে যায়। এখন বিশেষ কম্পিউটার বললে কিন্তু রিংয়েও কিন্তু একটি কম্পিউটার নষ্ট হলে সব নষ্ট, তাই বলে কিন্তু এটা বিশেষ কম্পিউটার না, সবগুলো একই ধরনের কম্পিউটার। বিশেষ কম্পিউটার বললে অবশ্যই আমাদের ট্রি উল্লেখ করতে হবে, কারণ ট্রি টপোলজিতে এই যে একটি বিশেষ কম্পিউটার এটি নষ্ট হলে পুরো টপোলজি ডাউন। কিন্তু রিংয়ে কোনো বিশেষ কম্পিউটার না, যে কোনো কম্পিউটার নষ্ট হলেই পুরো রিং ডাউন। এই ধরনের ছোট ছোট বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই ধরনের বিষয়ের জন্য আমরা এখানে প্রশ্ন আইডেন্টিফাই করতে, প্রশ্নের উত্তর একটু সমস্যায় পড়ে যাই, তো এই বিষয়গুলো একটু ক্লিয়ার রাখতে হবে। মেশ টপোলজি সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি। মেশ টপোলজি হচ্ছে যে আসলে সবচেয়ে রিলায়েবল, অধিকতর বিশ্বস্ত, এটার হাই রিলায়েবিলিটি, কারণ হচ্ছে যে এখানে প্রত্যেকটা ডিভাইসের সাথে যুক্ত। এক্ষেত্রে এইটা যদি এই কম্পিউটারটা বা এই ওয়ার্ক স্টেশন ফল্ট করে, এটা যদি বন্ধ হয়ে যায় তাতে অন্য কারো ইফেক্ট পড়বে না, কারণ সবার সাথে সবার যোগাযোগ আছে, এর সাথে যোগাযোগগুলো অফ, তাই বলে অন্যান্যগুলোতে কোনো ইফেক্ট পড়বে না। এই জন্য মেশ টপোলজি হাই রিলায়েবিলিটির জন্য বিখ্যাত। কিন্তু সমস্যা হচ্ছে যে কি সমস্যা হচ্ছে যে খরচ অনেক বেড়ে যাচ্ছে, এটা বাস্তবায়ন করা অনেক জটিল হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারে একটা যে কোনো এক্সট্রা কম্পিউটার যুক্ত করতে গেলে আমাদের আবার কানেকশন দিতে হচ্ছে সবগুলোর সাথে। এটার এই জন্য হচ্ছে যে মানে এটার হচ্ছে বাস্তবায়নটা খুবই খরচ ব্যয়বহুল এবং জটিল। মানে ক্রিটিক্যাল সিস্টেমগুলোতে এটা ইউজ হয়, যেমন মিলিটারি সিস্টেম বা বিভিন্ন ব্যাংকিং, মানে যে জটিল সিস্টেমগুলো ওগুলোতে মেশ টপোলজি বেশি ব্যবহার হয়। হাইব্রিডের কথা আমরা বলতে পারি এটা হচ্ছে যে কম্বাইন্স অফ অল মানে টপোলজিস, এটা হতে পারে যে কোনো টপোলজি। এক্ষেত্রে যে টপোলজি ইউজ করছি তার আমরা ফ্যাসিলিটিস পাচ্ছি, যেমন এখানে আমরা বাসেরও ফ্যাসিলিটিস পাচ্ছি, আবার এখানে ট্রিরও ফ্যাসিলিটিস পাচ্ছি। এক্ষেত্রে যখন যেটা দরকার তখন সেটা ব্যবহার করতে পারবো। যদিও এর সমস্যা হচ্ছে ডিজাইন করা কঠিন। এখন যদি আমরা জটিল টাইপের ব্যবহার করি, মেশ ব্যবহার করি, খরচও বেড়ে যাচ্ছে। কিন্তু আধুনিক যত এন্টারপ্রাইজ বা আধুনিক যে প্রতিষ্ঠানগুলো, এগুলোতে সাধারণত হাইব্রিডটাই ব্যবহার করা হয়। এখন পরীক্ষায় যদি আসে কোনটি ভালো কোনটি মন্দ, সেক্ষেত্রে এগুলোর মধ্যে যদি থাকে হাইব্রিড থাকলে হাইব্রিডটাই বেস্ট, কারণ এটা আমাদের প্রয়োজন মাফিক আমরা চেঞ্জ করতে পারবো। এখন অন্যান্যগুলোর মধ্যে পারস্পরিক তুলনা থাকলে অবশ্যই আমরা নিজের সুবিধা যেটাতে বুঝবো, নিজে যেটা ভালো মনে করবো সেটি দিব, কিন্তু সপক্ষে যুক্তি দিতে হবে। সেক্ষেত্রে আমাদের সুবিধা, প্রত্যেকটি টপোলজির সুবিধা অসুবিধাগুলো ভালো করে একটু পড়ে রাখতে হবে। রিংয়ের চেয়ে আমরা যদি বাস দেয় বাসটা বেশি ভালো বলতে পারি, কী হিসাবে? এর খরচ অনেক কম, খরচ কম। এটা একটি আমরা যখন খুশি তখন এক্সট্রা কম্পিউটার যুক্ত করতে পারছি, যদিও রিংয়ে আমরা কম্পিউটার যুক্ত করতে পারতেছি না। এই ধরনের সুবিধা অসুবিধাগুলোই আমরা এখানে তুলে ধরতে হবে আমাদের। স্টার ট্রি বা স্টার মেশ, এই ধরনের মেশকে আমরা যদি সুবিধাজনক বলি, ঠিক আছে, ভালো, মেশে হাই রিলায়েবিলিটি আছে, কিন্তু আবার মেশের অসুবিধাটাও আমাদের একটু মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে খরচ বেশি। তো এই ধরনের বিষয়গুলো আমাদেরকে সঠিকভাবে মাথায় নিয়ে আমাদের এই টপোলজির অংশটা উত্তর করতে হবে। এখন আমরা আজকে লেকচারটা এখানে শেষ করতে যাচ্ছি। লেকচারটা অনেক বড় হয়ে গেছে, তো তারপরেও টপোলজি নিয়ে আমরা যতটুকু ডিসকাস করা সম্ভব এখানে এতটুকু কম সময়ের মধ্যে আমরা ডিসকাস করলাম। এখন বাকিটা তোমাদের একটু বই থেকে সুবিধা অসুবিধাগুলো সঠিকভাবে আলাদা করে পড়ে ফেলতে হবে এবং নিজের মতো করে মাথায় গুছিয়ে ফেলতে হবে, যাতে পরীক্ষার সময় আসলে এগুলো আসলে পুরোটা মুখস্থ করার বিষয় না, এগুলো একটু একটু বুঝে নিলেই হয়ে যায়। তো আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করে ফেলবো বই থেকে পড়ে পড়ে, বাকিটা ইনশাআল্লাহ ভালো করতে পারবো। ধন্যবাদ সবাইকে।